সে এক ভয়ঙ্কর রাত। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজও সে ঘটনার কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন আমি ওই বর্ধমানের ভেতরে একটা অজ পাড়াগাঁয়ের পোস্ট অফিসের পোস্টমাস্টার। অফিসের কাজের জন্য মাসে একদিন আমাকে সদরে যেতে হতো। ওই অজ পাড়াগাঁ থেকে সদরে যাওয়ার একমাত্র উপায় ছিল ট্রেন। সাধারণত আমি সকালে ট্রেনে গিয়ে সন্ধ্যার ট্রেনে ফিরে আসতাম, কিন্তু সেদিন আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই দৌড়তে দৌড়তে আমি শেষ ট্রেন ধরলাম। তোমার একা একা যেতে ভালো লাগছিল? আরে তা কি কখনো লাগে? কিন্তু কি করব, বাড়ি তো ফিরতে হবে। প্রচন্ড গতিতে ট্রেন চলছে, আর তার উপরে প্রচন্ড শীত। আমরা সবাই চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছি। ও জেঠু, তোমার ভয় করছিল না? ভয় করছিল না? আরে বাবা, জেঠু তো তখন অনেক বড়, চাকরি করে। না রে পল্টু, বড়দেরও ভয় করে। আমার তো মনে হয় ছোটদের থেকে বড়রা অনেক বেশি ভীতু। ঠিক বলেছো বরুণ জেঠু, ওর কথা ছাড়ো তো, তুমি বলো তারপর কি হলো? তারপর এক এক করে স্টেশন পেরোতে লাগলো, আর একজন দুজন করে লোক কমতে থাকলো। একে শীতকাল, তার উপর শেষ ট্রেন। তাই আমার কম্পার্টমেন্টে ওই 10 মতো প্যাসেঞ্জার ছিল। আমার পোস্ট অফিস থেকে ঘন্টাখানেক দূরত্বে প্রায় সকলেই নেমে গেল। পুরো কম্পার্টমেন্টে আমি একেবারে একা। ভয় যে একেবারে করছিল না তা নয়, কিন্তু নিজেকে বোঝালাম ভয় করে কি লাভ, যেভাবেই হোক আমাকে তো বাড়ি ফিরতে হবে। কম্পার্টমেন্টের এক কোণে গুটিসুটি মেরে পড়ে আছি। সারাদিনের পরিশ্রমে চোখটা একটু লেগেও গিয়েছিল। হঠাৎ ট্রেনটা একটা জোরে ব্রেক করতেই চমকে উঠলাম। চেয়ে দেখলাম ট্রেন থামেনি, কিন্তু একটা বড় ঝাঁকুনি হলো। রুমাল দিয়ে চশমাটা মুছে চোখে পড়তেই অবাক হয়ে গেলাম। আমার জানলার উল্টো দিকে সিটে বসে আছে একজন লোক কম্বল মুড়ি দিয়ে। এবার কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেলাম। এতক্ষণ সেই কম্পার্টমেন্টে আমি ছাড়া তো আর কেউ ছিল না, আর ট্রেনও কোথাও থামেনি। তাহলে আমার সামনে বসে থাকা মানুষটা এলো কোত্থেকে? খুব সন্তর্পণে লোকটাকে দেখার চেষ্টা করতে লাগলাম। আমার এই দেখার চেষ্টাটা উনি বোধহয় খেয়াল করেছিলেন। হঠাৎ, খুব অবাক হচ্ছেন? না মানে অবাক হব কেন? কিসের অবাক? এই যে আমি হঠাৎ উদয় হলাম, এটা তো অবাক হওয়ার মতোই।
তাই না? হ্যাঁ মানে না, আরে বাবা, সকলেই অবাক হয়। আপনি যদি অবাক না হন তাহলে সেটাই আমাকে অবাক করবে। না না মশাই, শেষ ট্রেন জনমনীষী নেই, একটু কথা বলার লোক পেলে তো বেঁচে যাই। আচ্ছা, আপনি কি ডেলি প্যাসেঞ্জার? এই শেষ ট্রেনেই ফেরেন? বলতে পারেন, আসলে আমার আসা যাওয়ার কোনো নিয়ম নেই। ও, ওই আমার মতো কোনো নির্দিষ্ট দিন নেই। তা আপনি যাবেন কোথায়? শেষ স্টেশন। শেষ? বাহ বাহ, খুব ভালো। এই পথটুকু অন্তত তবু একটা কথা বলার সঙ্গী পেলাম। আচ্ছা, ট্রেনটা তখন অত জোরে ঝাঁকুনি দিল কেন বলুন তো? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল তো। আপনি তো ছিলেন, কি ব্যাপার বলুন তো? শুনবেন কি ব্যাপার? হ্যাঁ বলুন না। অত জোরে ট্রেনটা ঝাঁকুনি দিল অথচ দাঁড়ালো না, এরকম তো হয় না। হয় হয়, অনেক কিছুই হয়। আমরা আর কটা ঘটনার খবর রাখতে পারি বলুন তো? আজ থেকে প্রায় বছর 10 আগে এই লাইনের শেষ ট্রেনের একটা কামরায় আগুন লেগে যায়। শেষ ট্রেনে কেউ লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। কম্পার্টমেন্টের জনা 20 প্যাসেঞ্জার, প্রত্যেকেই পুড়ে মারা যায়। ইস, কিন্তু ওই ঝাঁকুনিটা? ওটা চেন টানার ঝাঁকুনি, কিন্তু ড্রাইভার ট্রেন থামাননি, কারণ তিনি ভেবেছিলেন ট্রেনে ডাকাত পড়েছে। ইস, সে কি, কি ভয়ঙ্কর! আরে দাঁড়ান দাঁড়ান, ভয়ঙ্করের আর কি দেখলেন মশাই? আজকের এতদিন পরে সব মিলে গেছে জানেন। সব সব মিলে গেছে মানে? মানে এতদিন পরে আজ সেই মাঘী পূর্ণিমার রাত, আর এটাই সেই কম্পার্টমেন্ট, সামনের দিকে লেডিসের পরে। মানে মানে এটাই এটাই সেই কম্পার্টমেন্ট? এখানেই? হ্যাঁ হ্যাঁ, এখানেই তিলে তিলে পুড়ে মরেছে 20টা তাজা প্রাণ। 2-4 জন ট্রেন থেকে লাফ মেরেও রেহাই পায়নি জানেন, এই লাইট পোস্টে লেগে। আপনি আপনি প্লিজ চুপ করুন, আমি আর শুনতে পারছি না। জানি জানি আপনারা এসব সহ্য করতে পারবেন না, কিন্তু সেদিন ওই ড্রাইভার যদি ট্রেনটা থামাতো তাহলে এতগুলো প্রাণ চলে যেত না। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন। উনি যদি একটু সিরিয়াস হতেন তাহলে। এই সামনে লোকালয়ের মুখে ড্রাইভার ট্রেনটাকে দাঁড় করায় ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। যাকগে, আমার নামার সময় হলো, এবার আমাকে নেমে যেতে হবে। কিন্তু আপনি যে বললেন একেবারে শেষে নামবেন। শেষেই নামবো, শেষ, একদম শেষ। ঠিক যেভাবে এইখানে এই সেটটাতেই আমিও শেষ হয়ে গিয়েছিলাম, তিলে তিলে পুড়ে, তীব্র যন্ত্রণা পেতে পেতে। মানে আপনি কে? বলুন বলুন, আপনি কে? আমি সেই হতভাগ্যদের একজন, যে সেদিন এইখানে ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল। দেখুন। সেদিন আর আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি স্টেশন মাস্টারের ঘরে শুয়ে আছি। আমাকে তিনি পাখার বাতাস করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে বললেন, মাস্টার মশাই, আর কখনো শেষ ট্রেনে ফিরবেন না। পড়তে পড়তে কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারিনি।
আরে আবার সেই লোকটা, একে তো আমার বাবার মতো দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। এই লোকটা আবার কে? ভূত? পল্টু, তোর কি আবার জ্বর হয়েছে? হ্যাঁ নাইব আঙ্কেল, ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই ওকে দেখে গেছেন। উনি বললেন ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে। আসলে পল্টু আমাদের বাবার মতো দেখতে একজনকে দেখেছে। চুপ করো, এই সমস্ত ভুলভাল কথা পল্টুকে বলতে বারণ করবে, আর তাড়াতাড়ি ওকে ঠিক করো। আমি আর কটা দিক দেখব? একদিকে এই বাড়ি, অন্যদিকে এই সম্পত্তির দায়িত্ব। জমিদারবাবু তো মারা গিয়েই মুক্তি পেয়েছেন, আর আমি ফেসে গেছি এখানে। পল্টুকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে আমায়। দিনের পর দিন ওর এই ভয় বেড়েই চলেছে। ডাক্তারবাবু কিচ্ছু করতে পারছেন না। তাহলে পল্টুকে সত্যি সত্যি বাবাকে দেখেছে, না অন্য কাউকে? এই ব্যাপারে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবুর সাহায্য নিতেই হবে। আপনি তো সবই শুনলেন, এবার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ এই রহস্যের সমাধানের উপরে দাঁড়িয়ে আছে আমার ভাই পল্টুর ভবিষ্যৎ। পল্টুর ভবিষ্যৎ মানে কি বলছো? মানে পল্টু তো কোনো সাধারণ ছেলে নয়। পল্টু তো আমাদের এই রায়পুরের বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আচ্ছা, তো এখন বর্তমানে এই বিশাল জমিদারির দেখাশোনা কে করছে? আমাদের নায়েব গোপাল মুন্সি। তবে পল্টুর যখন 18 বছর বয়স হবে তখনই ওই জমিদারি ও পাবে, কিন্তু তার জন্য পল্টুকে সুস্থ আর স্বাভাবিক থাকতে হবে। আমার বাবা উইলে এটাই লিখে গেছেন, না হলে আমাদের জমিদারির সমস্ত সম্পত্তি ওই মন্দির কমিটির হাতে চলে যাবে। এখন পল্টুর বয়স কত হলো? এই ডিসেম্বরে পল্টু 15 বছরে পড়বে। অর্থাৎ 18 বছর হতে এখনো 3 বছর বাকি আছে। এখন তো নায়েব বাবুর বয়স হয়েছে, এই জন্য উনি চিন্তিত হয়ে পড়েছেন। আপনি দয়া করে এই কেসটা নিয়ে নিন। যখন একটি ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে আমি না কি করে বলতে পারি। ঠিক আছে, এই কেসটা আমি বরং নিলাম। তাহলে আপনি আমাদের রায়পুরে কবে আসবেন? কালকেই। আপনাকে দেখে আমি ভরসা পাচ্ছি। আপনি জানেন, কাল রাতে পল্টু আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তিকে আবার দেখেছে সত্যপ্রকাশ বাবু। হোয়াট? কোথায় দেখেছে? ওর ঘরের পেছনে যে জঙ্গল আছে সেখানে। আমি এখন পল্টুর ঘরটা গিয়ে একটু দেখব। এই জানলা থেকে পল্টু ওই ব্যক্তিকে দেখতে পায়। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা সোজা রায়পুর বাজারের দিকে চলে গেছে। এই রাস্তায় সচরাচর কেউ যায় না। এখানে এটা কার ছবি? উনি আমাদের বাবা, নরনারায়ণ রায়। আই সে। এবারে আপনি একটু বিশ্রাম নিন সত্যপ্রকাশ বাবু। আমি আমাদের গেস্ট রুমে আপনার থাকার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনি তো সত্যপ্রকাশ বাবু, কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আমি সত্যপ্রকাশ বাবুকে ডেকে এনেছি গোপাল আঙ্কেল, আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তির রহস্যের সমাধানের জন্যে। এতে সমাধান করার মতো কিছুই নেই রিমিমা। এটা পল্টুর ভুল ধারণা, আর আমার দুর্ভাগ্য। পল্টু যদি এইভাবে ভয় পেতে পেতে পাগল হয়ে যায়, তাহলে আমাকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে।
অপরাধী হওয়ার কথাটা উঠছে কেন? আপনি কি পল্টুকে ভালোবাসেন না? কি যে বলেন আপনি! জমিদার বাবুর চলে যাওয়ার পর ওদেরকে ছোট থেকে বড় তো আমিই করলাম, কিন্তু ব্যাপারটা অন্য। এই বিশাল সম্পত্তি আমার পছন্দ নয়। দেখুন না, কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি। পল্টু আমাকে আপেল আনতে বলেছিল, ওর আপেল খুব পছন্দ। যাই, বাজার থেকে গিয়ে আপেল নিয়ে আসি। কিন্তু পল্টু তো এগুলো ভালোই বাসে না। মানে তুমি ঠিক কি বলতে চাইছো রিমি? গোপালবাবু কি মিথ্যে বলছেন? জানি না। কিন্তু আমায় তো সত্যিটা জানতেই হবে। কিন্তু তার আগে আমাকে এটা বলো তো, গোপালবাবু কোথায় থাকেন? এখানেই আমাদের বাড়ির মধ্যেই উনি থাকেন। ব্যাপার কি? এত রাতে গোপালবাবুর ঘরে আবার কে ঢুকলো? এটা তো আমায় দেখতেই হবে। আপনাকে কে আমার ঘরে আসতে বলেছিল চন্দ্রনারায়ণ বাবু? আপনি জানেন না যে এই বাড়িতে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু এসেছেন? সত্যপ্রকাশকে আবার কে ডেকে পাঠিয়েছে? কে আবার? রিমি, আপনার দাদার মেয়ে। সে যেই হোক না কেন, এই রহস্যটাকে কেউ উদ্ঘাটন করতে পারবে না। আপনি একটুও চিন্তা করবেন না গোপালবাবু। আজকের রাতে আমি পল্টুকে এমন ভয় দেখাবো যাতে সে পুরো পাগল হয়ে যায়। ঠিক আছে, যা করার সাবধানে করবেন। পরিস্থিতি কিন্তু ভালো নয়। এই ব্যাপারে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না। পল্টু, আমার কাছে চলে এসো পল্টু। আমি তোমার বাবা বলছি। তুমি কি আমার কাছে আসবে না? এসো, এসো এখানে। না না, তুমি আমার বাবা নও। আমার বাবা তো এই পৃথিবীতে আর নেই। না পল্টু, আমি মারা যাইনি। আমি তো তোমার বাবা। চলো আমার সঙ্গে। আপনার খেলা শেষ হয়ে গেছে চন্দ্রনারায়ণ বাবু। এ কি, আপনি কে? ইনি হলেন তোমার আঙ্কেল চন্দ্রনারায়ণ বাবু পল্টু। আর ইনি তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ভয় দেখান। আপনি সমস্ত কথা খুলে বলুন সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, আমি বলছি, শোনো। আসলে গোপালবাবু চেয়েছিলেন যে পল্টু যেন একদম পাগল হয়ে যায়, যাতে তিনি সারা জীবনের জন্য এই রায়পুরের জমিদারিটাকে হাতে রেখে সুযোগ নিতে পারেন। সেই কারণে তিনি নারায়ণবাবুর যমজ ভাই চন্দ্রনারায়ণ বাবুকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু চন্দ্রনারায়ণ বাবু এতদিন ধরে কোথায় ছিলেন? এবার তোমার এই প্রশ্নের উত্তর স্বয়ং গোপালবাবুই দেবেন। কি আমি ভুল বলছি কিছু গোপালবাবু? চালাকি করবার কিন্তু একদম চেষ্টা করবেন না আপনি। সত্যি কথা বলুন। চন্দ্রনারায়ণ বাবুকে ওনার দাদা চুরির দায়ে ওনাকে এই রায়পুর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু ওনার দাদার মৃত্যুর পর উনি এখানে আবার ফিরে আসেন। আর সেই সুযোগে চন্দ্রনারায়ণ বাবুকে নারায়ণ বাবু সাজিয়ে পল্টুকে ভয় দেখানোর প্ল্যান তৈরি করেন, যাতে পল্টু ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। আর আপনারা দুজনে মিলে তখন জমিদারিটা ভোগ করবেন। কিন্তু একটা কথা আপনারা ভুলে গিয়েছিলেন, অপরাধ কখনো লুকোনো যায় না। আর অপরাধী তো কোনো না কোনো দিন ঠিক শাস্তি পায়। ইন্সপেক্টর সাহেব, গোপালবাবু আর চন্দ্রনারায়ণ বাবুকে গ্রেফতার করুন। হ্যাঁ সত্যপ্রকাশ বাবু। কি হলো? তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু, কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো। তোদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে। আমি বাড়ি যাব।
এখন সবাই নিজের নিজের বাড়িতে যা, অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ লালটু এবং আকাশ, তোরা বল্টুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল, আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগলো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ ঠিক বলেছিস, আজকে যদিও অমাবস্যা, তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে ওখানেই। আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল তাড়াতাড়ি বাড়ি চল। বল্টু, তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে। ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল। তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি, তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা, আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট। যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম, শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকা বাবু, হয়তো তুমি আমাকে চিনবে না। আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি? আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই, আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল,
আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকতো। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে আর তার বাবা খাবার বানাচ্ছে। কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি মা। এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরোচ্ছি, আর তুই বাইরে বেরোস না কিন্তু। আমি বাইরের থেকে দরজা আটকিয়ে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মা, কি হলো মা, কাঁদছিস কেন? মা, কোথায় তুমি? জানো বাবা, আমি স্বপ্নে মাকে দেখলাম। মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব। বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা? হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল, আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ, চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে আর সেই তারার দিকে যেতে থাকে আর নিজের মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায় আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে। বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল। আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম, হ্যাঁ, সেই মেয়েটি ভূত। ভূত।